আজকে আমরা যেটা শুরু করব, আগের দিন আমরা কপার, সিলভার এবং গোল্ডের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড দিয়ে শেষ করেছিলাম। সো আজকে অন্য কয়েকটি এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড আমরা দেখব। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, দ্যাট ইজ লেড, বিসমাথ এবং পোলোনিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড। এখন এইটা আলোচনা করার আগে আমাদের পুরনো একটা জিনিসের একটু রিক্যাপিটুলেশন প্রয়োজন, রাদার দুটো টার্মে রিক্যাপিটুলেশন প্রয়োজন। প্রথম যে টার্মটা আমাদের একটু মনে করতে হবে, দ্যাট ইজ স্পিন অরবিট কাপলিং। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ স্পিন অরবিট কাপলিং। আমরা এর আগে দেখেছি যে যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করে তখন তার একটা নিজস্ব স্পিন মোশন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা অরবিটাল মোশন থাকে। স্পিন মোশন এবং অরবিটাল মোশন। এখন আমরা জানি যে একটা চার্জ বডি যখন একটা ক্লোজ লুপে মুভ করে তখন তার জন্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে। সো ইলেকট্রন বিইং এ চার্জ পার্টিকেল, সো তার স্পিন মোশনের জন্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে এবং তার অরবিটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করে। এখন এই স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, আমরা যখন কোনো বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন সেই এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে যেমন ইন্টারঅ্যাক্ট করতে পারে, তেমনি অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখন কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে বা ইন্ডিভিজুয়ালি স্পিন ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড এবং অরবিটালি ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড এদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে, না এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের একটা কাপলড সিচুয়েশনের সঙ্গে এক্সটার্নালি ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে, এটা কতগুলো ফ্যাক্টরের ওপর বা সিচুয়েশনের ওপর ডিপেন্ডেন্ট। কি ধরনের সিচুয়েশন? সেটা হচ্ছে আমরা জানি যে স্পিন ডিরাইভড যে ম্যাগনেটিক ফিল্ড তার তুলনায় অরবিটালি ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড, তাদের দুজনের যে ম্যাগনিটিউড সেগুলো সমান নয়। তার মানে স্পিন ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড ইজ মাচ স্ট্রঙ্গার দেন অরবিটালি ডিরাইভড ম্যাগনেটিক। তার কারণ একটা ইলেকট্রন তার নিজের অ্যাক্সিস চারিদিকে ডিউ টু স্পিন মোশন যত জোরে সে রোটেট করছে, সো অরবিটাল মোশন তার চেয়ে অনেক স্লো। সো ফলত দুটো স্ট্রেংথ সমান নয়, দুটো ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ সমান নয়। ফলত দেখতে পাওয়া যায় যে ইন জেনারেল ফর লাইটার এলিমেন্ট এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড স্পিন ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অরবিটালি ডিরাইভড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সেপারেটলি ইন্টারঅ্যাক্ট করে। এবং সেই সিচুয়েশনটাকে আমরা দেখেছি ইন এলএস কাপলিং স্কিম। কিন্তু ফর হেভিয়ার এলিমেন্ট সিচুয়েশনটা আর এক্স্যাক্টলি এরকম থাকে না। কেন এরকম থাকে না? তার কারণ যত কোনো একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে তার মানে তার নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা ইনক্রিজ করছে
এবং ফলত আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স ইনক্রিজ করছে। এখন আমরা জানি আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স যদি ইনক্রিজ করে, তাহলে সেই অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করার জন্য ওই পার্টিকুলার ইলেকট্রনকে তত বেশি জোরে রোটেট করতে হবে যাতে সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স সেম হয়। সো অ্যাটমিক নাম্বার যত বাড়ছে তত অরবাইটাল ভেলোসিটি ফর পার্টিকুলার ইলেকট্রন তত ইনক্রিজ করছে, এবং ফলত অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও তত ইনক্রিজ করছে। ফলত দেখতে পাওয়া যায় যে ফর লাইটার এলিমেন্ট স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড এবং অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু তাদের দুজনের ম্যাগনিটিউড আলাদা, ফলত তারা একসঙ্গে কাপলড কন্ডিশনে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তারা ইন্ডিভিজুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তার মানে আমি যদি ধরে নিই যে এই একটা ইলেকট্রনের ওপর তার স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্পিন মোশন and magnetic field due to orbital motion, তাহলে ফর লাইটার এলিমেন্ট এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আলাদা হওয়ার কারণে তারা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি ইন্টারঅ্যাক্ট করে। কিন্তু ফর হেভিয়ার এলিমেন্ট, যেখানে অরবাইটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ম্যাগনিটিউড অনেক ইনক্রিজ করে গেছে এবং স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তার প্রায় কম্পারেবল হয়ে গেছে, সেখানে দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি কাপলড একটা সিচুয়েশনে চলে যায়, এবং ফলত যেটা দেখতে পাওয়া যায় যে এদের দুজনের একটা রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। এখন ফলত সেখানে তাহলে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে যেরকম ভাবে কাপলিংটা হচ্ছে না, সেটা কিন্তু হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে, এবং ফলত লাইটার এলিমেন্টের ক্ষেত্রে সিচুয়েশনটা যেরকম থাকে হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে সিচুয়েশনটা এক্স্যাক্টলি তা থাকে না। এখন এই এই ধরনের চেঞ্জের ফলে কি দেখতে পাওয়া যায়, কি অ্যাকচুয়ালি তার আউটকাম, আমরা সেটা এবার একটু বোঝার চেষ্টা করব। এটার আগে আরো একটা জিনিসের আমরা একটু রিক্যাপিচুলেশন করে নিই, দ্যাট ইজ ওই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল ডিটারমিনেশন। এখানে আমরা দেখেছি যে কোনো একটা এলিমেন্টের গ্রাউন্ড স্টেট আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, s প্লাস 1 l g, যেখানে s হচ্ছে সামেশন অফ স্মল s, l হচ্ছে সামেশন অফ স্মল l, এবং j হচ্ছে l প্লাস s or l মাইনাস s। এখন এইটার তাৎপর্য এখানে কি সেইটা আমরা দেখব। তার আগে আমরা এইরকম কয়েকটি এলিমেন্টের এই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল ব্যবহার করব। সো আমরা যে এলিমেন্টগুলো দিয়ে শুরু করব, কেন এই এলিমেন্টগুলো বেছে নিচ্ছি তার তাৎপর্যটা পরে বোঝা যাবে। প্রথম আমরা শুরু করব উইথ বোরন। বোরনের ক্ষেত্রে আমরা জানি তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p1। দ্যাট মিনস ভ্যালেন্স শেলের কনফিগারেশনটা হচ্ছে এইরকম 2s2 2p1, 2p শেলে একটাই ইলেকট্রন রয়েছে। সো s is half, l that is 1,
ফলত যে যেহেতু এটা লেস দ্যান হাফ ফিল্ড অরবিটাল, সো সেক্ষেত্রে লোয়েস্ট যে ভ্যালু ইজ দ্য গ্রাউন্ড স্টেট, তার মানে সেক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা হবে এল মাইনাস এস, তার মানে 1 মাইনাস, that means half. R যে 2s প্লাস 1, এটা হচ্ছে 2 ইন্টু হাফ প্লাস 1, that means 1 plus 1 is 2. যেহেতু l is equal to 1, that means it is a 2p. Half state is the ground state. And excited state is 2p 3 by 2, which actually represents the j value, where 3 by 2, where j is l plus s. That means 1 plus half, that is 3 by 2. So this is for boron. So let us take boron, then carbon. Ground state electronic configuration 1s2, 2s2. So S is half plus half. It's 1. L 1 plus 0, that means 1. And J, again it is a less than half field orbital. So 1 minus 1, that means 0. So 2s plus 1 is equal to 3. So the ground state is 3p0. And what are the excited state? Excited states are 3p1 and 3p2. Because J varies from L plus S to L minus S, changing 1 in each step. So it is L plus S is 1 plus 1, that means 2. So the three possible states are 3p0, 3p1 and 3p2, এবং ground state হচ্ছে 3p0. Next, let us take nitrogen. Ground state configuration 1s2, 2s2, 3. So S is 3 by 2, L 0. So L plus N and L minus S both are same, so it is 3 by 2. So only one state is possible, which is so 2s plus 1 is 4. So ground state is 4s 3 by 2, and it is the only state possible because L plus S and L minus S both are same, since L is 0. Then oxygen. So ground state configuration 1s2, 2s2, 4.
So S is 1, L again 1. So J, since this is greater than a field, so L plus S is the ground state. So J is equal to 2, and 2S plus 1 is equal to 3. So the ground state is 3P2. সো এবার আমরা দেখি যে হঠাৎ আমাদের এই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল লাগলো কেন। যখন আমরা লাইটার এলিমেন্টের ক্ষেত্রে আমরা আলোচনাটা সীমাবদ্ধ রেখেছিলাম ততক্ষণ অবধি আমরা দেখেছিলাম যে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এই কাপলিং এর কথাটা কনসিডার করতে হয়নি। তার মানে সেক্ষেত্রে আমাদের যে ভ্যালু কত সেটা কনসিডার করতে হয়নি। কিরকম ব্যাপার, আমরা এর আগে যখন ডিফাইন করেছি তখন আমরা সেক্ষেত্রে বলেছি যে আয়নাইজেশন এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড to remove an electron from an isolated gaseous atom in its ground state to produce a univalent cation in its ground state. তার মানে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেট এবং আয়নের গ্রাউন্ড স্টেট, এদের যে এনার্জি ডিফারেন্স সেটাই হচ্ছে দ্য মেজার অফ আয়নাইজেশন এনার্জি। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরা যাক আমরা অক্সিজেনের আয়নাইজেশন এনার্জির কথা কনসিডার করছি। তার মানে আমাদের কনসিডার করতে হবে অক্সিজেনের যে গ্রাউন্ড স্টেট, দ্যাট মিনস 3p2, এবং অক্সিজেন প্লাস তার যে গ্রাউন্ড স্টেট অক্সিজেন প্লাসের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট হচ্ছে 4s3/2। এদের দুজনের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাই হচ্ছে দ্য মেজার অফ আয়নাইজেশন এনার্জি। মানে এখান থেকে এখানে ইলেকট্রনকে প্রমোট করতে বা এনার্জাইজ করতে যে কোনো এনার্জি লাগে সেটাই হচ্ছে এদের আয়নাইজেশন এনার্জি। এখন যখন আমাদের ফর লাইটার এলিমেন্ট যেখানে এই ধরনের কাপলিং হচ্ছে না, স্পিন অরবিট কাপলিং, সেক্ষেত্রে আমাদের এই 3p2 বা 4s3/2, দ্যাট মিনস স্প্লিটিং ডিউ টু দ্য জে ভ্যালু বা স্প্লিটিং ডিউ টু দ্য স্পিন অরবিট কাপলিং, সেটাকে আমাদের কনসিডার না করলেও চলে যায়। তার কারণ সেখানে যেহেতু এই ধরনের কোনো কাপলিং এর ঘটনা ঘটছে না, ফলত সেখানে আমরা সেফলি দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য 3p এবং 4s ফর অক্সিজেন প্লাস অ্যান্ড দ্য অক্সিজেন, এদের মধ্যে এনার্জি ডিফারেন্সকেই আমরা মেজার অফ আয়নাইজেশন এনার্জি বলে ধরে নিতে পারি। কিন্তু ফর হেভিয়ার এলিমেন্ট, যেহেতু সেখানে স্পিন অরবিট কাপলিং অপারেটিভ, সেক্ষেত্রে আমাদের এই 3p এবং 4s এর মধ্যে এনার্জি ডিফারেন্সকে আয়নাইজেশন এনার্জি বলে ধরলে চলবে না। রাদার সেখানে আমাদের এই 3p2 এবং 4s3/2 এর মধ্যে এনার্জি ডিফারেন্সকেই আয়নাইজেশন এনার্জির মেজারমেন্ট বলে ধরতে হবে। এখন এই ধরার পার্থক্যের কারণে দেখতে পাওয়া যায় যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে, আয়নাইজেশন এনার্জির যে ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যা এক্সপেক্ট করি তার থেকে কিছুটা অন্যরকম আমরা দেখতে পাই। কিরকম ব্যাপার, আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। আমরা বলেছিলাম আজকের আমাদের আলোচনা হচ্ছে লেড, বিসমাথ এবং পোলোনিয়ামের আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। লেডের ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, দ্যাট ইজ xenon 4f14 5d10 6s2 6p2। বিসমাথের ক্ষেত্রে xenon 4f14 5d10
6s2 6p3, পোলোনিয়ামের ক্ষেত্রে xenon 4f14 5d10 6s2 এবং 6p4। এবং আমরা যদি এদের আয়নাইজেশন এনার্জি দেখি ইন কিলোজুল পার মোল, তাহলে দেখব লেডের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি 715.6, বিসমাথের 702 এবং পোলোনিয়ামের 811.8 কিলোজুল পার মোল। তাহলে আমরা যখন প্রথমে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ফর এ পার্টিকুলার পিরিয়ড যখন বাঁ দিক থেকে ডান দিকে আমরা প্রসিড করব তখন আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করা উচিত, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাঁ দিক থেকে ডান দিকে ইনক্রিজ করছে বাট এন্ড রিমেন সেম। সো আওয়ার এক্সপেক্টেড ট্রেন্ড ওয়াজ দ্যাট যে লেডের থেকে বিসমাথের বেশি হবে আয়নাইজেশন এনার্জি, বিসমাথের থেকে পোলোনিয়ামের আয়নাইজেশন এনার্জি বেশি হবে। কিন্তু আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি দ্য ট্রেন্ড ইজ lead greater than bismuth less than polonium। তার মানে বিসমাথের আয়নাইজেশন এনার্জি এদের মধ্যে সবচেয়ে কম। সো হোয়াই দিস ইজ, তো সেইটাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের এই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল একটু হেল্প নিতে হবে। কিভাবে এটা আমাদের এই ট্রেন্ডকে ব্যাখ্যা করতে সাহায্য করবে, সেটার জন্য আমরা যেটা দেখছি যে আমরা বোরন, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বার করছি। এখন আমরা দেখতে পাই যে আউটার মোস্ট শেলের কনফিগারেশনের ওপর কোনো একটা এলিমেন্টের টার্ম সিম্বল ডিপেন্ড করে, নট সেটা কোন পিরিয়ডে আছে তার উপর ডিপেন্ড করে না। সো কারুর ক্ষেত্রে যদি ভ্যালেন্সিয়াল 2s2 হয় তাহলে তার গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল যা হবে দেখতে পাবো আমরা। কারুর যদি 6s2 ইলেকট্রনিক কনফিগারেশন হয় তার ক্ষেত্রেও গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল সেম আসবে। সো সেই থেকে আমরা বলতে পারি যে কার্বনের ক্ষেত্রে আমাদের যা গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বেরিয়েছিল লেডের ক্ষেত্রেও তাই হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে যা বেরিয়েছিল বিসমাথের ক্ষেত্রেও তাই হবে, এবং অক্সিজেনের ক্ষেত্রে যা বেরিয়েছিল পোলোনিয়ামের ক্ষেত্রেও তাই হবে। তো আমরা তাহলে সেই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলগুলোই এই লেডের, বিসমাথের এবং পোলোনিয়ামের আয়নাইজেশন এনার্জি ব্যাখ্যা করার জন্য ইউজ করতে পারি। আমরা দেখেছিলাম যে তার মানে লেডের আয়নাইজেশন এনার্জি মানে আমাদের কনসিডার করতে হবে লেড এবং লেড প্লাস এদের গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলের মধ্যে এনার্জি ডিফারেন্স। এখন লেড প্লাস মিন্স তার ইলেকট্রনিক কনফিগারেশন ইজ ইকুইভ্যালেন্ট টু বোরনের মতো। বোরনের আউটার মোস্ট শেলে যেরকম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2p1, তেমনি লেড প্লাসের হচ্ছে 6s2 6p1। তার মানে বোরনের গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল যা হবে লেড প্লাসেরও গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল তাই দাঁড়াবে। তাহলে আমরা লেড টু লেড প্লাস এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমরা এভাবে ডিপিক্ট করতে পারি, দ্যাট ইজ দ্য আয়নাইজেশন এনার্জি, দ্যাট ইজ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন, ইফ দিস ইজ লেড তার ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হচ্ছে 3p, এবং লেড প্লাস তার ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হচ্ছে 2p। কিন্তু এখানে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে যে যেহেতু আমরা বলেছি যে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে আমাদের স্পিন অরবিট কাপলিং ইজ নট অপারেটিভ, কিন্তু ফর হেভিয়ার এলিমেন্ট স্পিন অরবিট কাপলিং ইজ অপারেটিভ। সিন্স লেড ইজ এ হেভিয়ার এলিমেন্ট, সো তার ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিং অপারেটিভ, এবং স্পিন অরবিট কাপলিং এর ফলে প্রত্যেকটা স্টেট ডিপেন্ডিং অন ইটস জে ভ্যালু আরো মাল্টিপল স্টেটে প্রিট করে দেয়। সো সেই অনুযায়ী লেড তার যে গ্রাউন্ড স্টেট ছিল 3p সেটাও তিনটে ভাগে ভাগ করে যাবে, তিনটে ভাগে স্প্লিট করে যাবে, 3p0, 3p1 and 3p2।
এবং যাদের অ্যাভারেজ এনার্জি 3p-র সঙ্গে সেম। তার মানে আমরা ধরে নিতে পারি স্প্লিটিংটা অনেকটা এইরকম। This is 3p0 state, this is 3p1 state, and this is 3p2 state. ঠিক তেমনি ভাবে 2p সেটাও দুভাগে স্প্লিট করে যাবে ডিপেন্ডিং অন ইটস সে ভ্যালু। ওয়ান ইজ lower energy state is 2p half and higher energy state is 2p 3/2. সো যদি আমরা স্পিন অরবিট কাপলিং কনসিডার না করতাম, সেক্ষেত্রে আমরা এই 3p এবং 2p-র মধ্যে এনার্জি গ্যাপকে আয়নাইজেশন এনার্জি বলে কনসিডার করতাম, যেটা আমরা অন্যান্য লাইট এলিমেন্টের ক্ষেত্রে করেছি। সেখানে আমাদের স্পিন অরবিট কাপলিং এর জন্য এই যে স্প্লিটিং সেটাকে কনসিডার করতে হয়নি। কিন্তু যেহেতু লেড ইজ হেভিয়ার এলিমেন্ট, তো তার ক্ষেত্রে আমাদের এটা কনসিডার করতে হচ্ছে। এবং অ্যাকচুয়ালি যে এনার্জিটা এর মেজার অফ আয়নাইজেশন এনার্জি সেটা হচ্ছে এই 3p0 থেকে 2p half, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স, দ্যাট ইজ দ্য মেজার অফ আয়নাইজেশন এনার্জি ইন কেস অফ লেড। এখন এই একইভাবে আমরা বিসমাথ এবং পোলোনিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। বিসমাথের ক্ষেত্রে যদি আমরা স্পিন অরবিট কাপলিং কনসিডার না করতাম, তাহলে তার গ্রাউন্ড স্টেট হচ্ছে 4s, আর বিসমাথ হচ্ছে নাইট্রোজেনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, বিসমাথ প্লাস তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কার্বনের মতো। সো তার ক্ষেত্রে এটা হচ্ছে 3p। এখন এখানেও আমাদের স্প্লিটিং ডিউ টু স্পিন অরবিট কাপলিং সেটা কনসিডার করতে হবে। এখন এই 4s যে স্টেট, এর ক্ষেত্রে একটি মাত্র স্টেট পসিবল, দ্যাট ইজ 4s 3/2। যেহেতু তার এল ভ্যালু 0, সো এল প্লাস এস এবং এল মাইনাস এস দুটোরই ভ্যালু সেম। কিন্তু 3p তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা আগের বারের মতো স্প্লিট করে যাবে। দ্যাট মিনস 3p0, 3p1 and 3p2। সো তাহলে যদি স্পিন অরবিট কাপলিং না হতো, তাহলে আমরা এই এনার্জি গ্যাপটাকে মেজার অফ আয়নাইজেশন এনার্জি বলে ধরতাম। বাট যখন আমাদের স্পিন অরবিট কাপলিং কনসিডার করতে হচ্ছে, তখন এইটা হচ্ছে মেজার অফ আয়নাইজেশন এনার্জি, দ্য গ্রাউন্ড স্টেট অফ বিসমাথ প্লাস অ্যান্ড দ্য গ্রাউন্ড স্টেট অফ বিসমাথ। The same is true for পোলোনিয়াম অলসো। পোলোনিয়ামের ক্ষেত্রে আমাদের যদি দেখতে হয়, তাহলে সিচুয়েশনটা হচ্ছে এইরকম, দ্যাট ইজ দিস ইজ পোলোনিয়াম, যার কনফিগারেশন হচ্ছে অক্সিজেনের মতো। তার মানে গ্রাউন্ড স্টেট দাঁড়াচ্ছে 3p, আর এক্সাইটেড স্টেট পোলোনিয়াম প্লাস, যার কনফিগারেশন হচ্ছে নাইট্রোজেনের মতো, তো তার হচ্ছে 4s। এখন যদি আমাদের স্পিন অরবিট কাপলিং কনসিডার করতে হয়, তাহলে আমরা দেখব যে এটাও আবার 3 ভাগে ভেঙে যাবে। That is 3p2, 3p1 and 3p0. Whereas পোলোনিয়াম প্লাস সেটা যেহেতু 4s, সো এর কোনো স্প্লিটিং হবে না, এটা একটাই মাত্র স্টেট 4s 3/2। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি স্পিন অরবিট কাপলিং কনসিডার না করতাম, তাহলে এটা হতো মেজার অফ আয়নাইজেশন এনার্জি। কিন্তু যখন আমরা স্পিন অরবিট কাপলিং কনসিডার করব, তখন
এইটা দাঁড়াচ্ছে মেজার অফ আয়নাইজেশন এনার্জি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে লেড এবং লেড প্লাসের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট দুটোই স্পিন অরবিট কাপলিং এর ফলে স্প্লিট করেছে ইন মাল্টিপল জে লেভেল। সো এক্সাইটেড স্টেট তারও কিছুটা স্টেবিলাইজেশন হয়েছে এর থেকে, এরও কিছুটা স্টেবিলাইজেশন হয়েছে। সো এনার্জি গ্যাপ, যেটা স্পিন অরবিট কাপলিং এর অ্যাবসেন্স এনার্জি গ্যাপ যতটা ছিল, স্পিন অরবিট কাপলিং হলেও প্রায় তার সমান এনার্জি গ্যাপ থাকছে, হয়তো অল্প কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু রাফলি ইন দ্য সেম অর্ডার। কিন্তু ফর বিসমার্ক আমরা দেখতে পাচ্ছি যে তার গ্রাউন্ড স্টেটের কোনো স্প্লিটিং হচ্ছে না, কিন্তু এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে যে লেভেল এটা কিন্তু স্টেবিলাইজ হচ্ছে এখান থেকে কিছুটা, যেহেতু এদের তিনজনের অ্যাভারেজটা এই 3P's সঙ্গে সমান। সো তার ফলে ইন অ্যাবসেন্স অফ স্পিন অরবিট কাপলিং এদের মধ্যে এনার্জি ডিফারেন্স যতটা হওয়া উচিত ছিল, ইন প্রেজেন্স অফ স্পিন অরবিট কাপলিং এনার্জি ডিফারেন্সটা কমে আসছে। whereas পোলোনিয়ামের ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেট স্টেবিলাইজ করছে, কিন্তু এক্সাইটেড স্টেটের কোনো স্প্লিটিং যেহেতু হচ্ছে না, ফলত তার কোনো স্টেবিলাইজেশনের প্রশ্ন নেই। ফলত ইন অ্যাবসেন্স অফ স্পিন অরবিট কাপলিং তাদের মধ্যে স্প্লিটিং যতটা হওয়া উচিত ছিল, ইন প্রেজেন্স অফ স্পিন অরবিট কাপলিং স্প্লিটিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এলএস কাপলিং কনসিডার না করতাম, তার মানে এতদিন পর্যন্ত লাইটার এলিমেন্টের ক্ষেত্রে যে কনসিডারেশনের বেসিসে আমরা আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড বলেছি সেটা ফলো করলে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড যা হওয়া উচিত ছিল, এখন যেহেতু হেভিয়ার এলিমেন্ট সেখানে আমাদের এলএস কাপলিং স্কিম কনসিডার করতে হবে। ফলত সেটা কনসিডার করে আমরা দেখতে পাচ্ছি যে লেড এবং লেড প্লাসের মধ্যে, পিবি এবং পিবি প্লাসের মধ্যে যে এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য গ্রাউন্ড স্টেট, সেটা এলএস কাপলিং কনসিডার করলেও প্রায় সেম থাকছে। বিসমাথের ক্ষেত্রে কমে আসছে, whereas পোলোনিয়ামের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। সো তাহলে সেইটা কনসিডার করলে আমরা দেখতে পাচ্ছি বিসমাথের আয়নাইজেশন এনার্জি ইন অ্যাবসেন্স অফ এলএস কাপলিং যা উচিত ছিল তার চেয়ে কম হবে। পোলোনিয়ামের ইন অ্যাবসেন্স অফ এলএস কাপলিং আয়নাইজেশন এনার্জি যা হচ্ছিল তার চেয়ে বেশি হবে। তো সেটাই আমরা অ্যাকচুয়াল আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডের মধ্যে রিফ্লেকশনটা তার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিসমাথের ক্ষেত্রে তার আয়নাইজেশন এনার্জি লেড, বিসমাথ এবং পোলোনিয়ামের মধ্যে সবচেয়ে কম, পোলোনিয়ামের হচ্ছে হাইস্ট এবং লেডের হচ্ছে তার একটা ইন্টারমিডিয়েট, বা আমরা বলতে পারি লেড এবং পোলোনিয়াম দুজনের আয়নাইজেশন এনার্জি বিসমাথের চেয়ে বেশি। সো এইভাবে আমরা যদি এলএস কাপলিং স্কিম, সেক্ষেত্রে আমরা লেড, বিসমাথ এবং পোলোনিয়ামের যে অ্যাকচুয়াল আয়নাইজেশন এনার্জি তার ট্রেন্ডটা ব্যাখ্যা করতে পারবো। সেটা না করলে, এই এলএস কাপলিং কনসিডার না করলে আমাদের কিন্তু এই আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডটা ব্যাখ্যা করা সম্ভব নয়। এইবার আমরা এই লেড, বিসমাথ, পোলোনিয়ামের আলোচনা করতে করতে এর সঙ্গে রিলেটেড একটা টার্ম একটু বুঝে নেব, হুইচ ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। And what is inert pair effect? Actually দেখতে পাওয়া যায় যে ফর হেভিয়ার পোস্ট ট্রানজিশন এলিমেন্ট, মাইন্ড ইট, হেভিয়ার পোস্ট ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে there is a definite reluctance to show their maximum valency. ভ্যালেন্সি বলতে আমরা যেটা বুঝি যে তার আউটারমোস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে সেই কটা ইলেকট্রন তারা ভ্যালেন্সিতে পার্টিসিপেট করে। কিন্তু ফর হেভিয়ার পোস্ট ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে there is a definite reluctance to exhibit the highest oxidation state, and the occurrence of an oxidation state 2 unit less than the expected is for the presence of a pair of s electron in the outermost shell which do not take part in the valence. That means those electrons remain inert. Let us take an example. Lead এর ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছি, তার ভ্যালেন্স শেলে রয়েছে xenon 4f14
5d10, 6s2, 6p2. সো এর ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল হচ্ছে 6s 6p এবং এটা আমাদের এক্সপেক্টেড যে lead should exhibit +4 oxidation state as the one of the stable oxidation state because তার ভ্যালেন্সিয়ালে টোটাল 4টে ইলেকট্রন রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই there is a definite reluctance for lead to show the +4 oxidation state. Rather, it shows the stable oxidation state as +2, which is 2 unit less than expected. So that is called inert pair. Why this is so? It is because of the 6s2 electron pair which actually do not take part in valence. So lead এই 6p তার এই দুটো ইলেকট্রন কে আয়োনাইজ করেই থেমে যায় আর ফার্দার এই 6s ইলেকট্রন দুটোকে আয়োনাইজ করতে চায় না এবং কনসিকুয়েন্টলি +2 অক্সিডেশন স্টেট শো করে, +4 অক্সিডেশন স্টেট শো করে না। দিস ইজ ট্রু ফর হেভিয়ার ল্যান্থানাইড এলিমেন্ট, দিস ইজ ট্রু ফর লেড, দিস ইজ ট্রু ফর বিসমাথ। বিসমাথের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার ভ্যালেন্সিয়ালে রয়েছে 5টা ইলেকট্রন, দ্যাট মিনস কনফিগারেশন ইজ 6s2 6p3, কিন্তু তার ক্ষেত্রে আমরা +3 অক্সিডেশন স্টেটটাকে স্টেবল অক্সিডেশন স্টেট হিসেবে দেখতে পাই, +5 স্টেট ইজ ভেরি আনস্টেবল স্টেট। সো why this is so? এখন এটাকে আমরা বলি যে দিস ইজ নট আ ইন্ট্রিনসিক ইনার্টনেস, দো ইট ইজ কল্ড ইনার্ট পেয়ার। এক সময় মনে করা হতো দিস ইজ আ ইন্ট্রিনসিক ইনার্টনেস, দ্যাট মিনস যাই করি না কেন এটা হচ্ছে তার একটা ইনহারেন্ট প্রপার্টি ওই এলিমেন্টের, এবং ফলত কোনো সময় ওই 6s ইলেকট্রন পেয়ারটাকে আনাইজ করা যাবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে যেহেতু 6s এই হেভিয়ার এলিমেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু 6s এর আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি হাই ডিউ টু পুয়ার শিল্ডিং অফ কোরেফ অরবিটাল এবং রিলেটিভিস্টিক এফেক্ট, ফলত এটাকে কোনোভাবেই আয়নাইজ করা যাবে না, সেই জন্য এটাকে নাম দেওয়া ছিল ইনার্ট পেয়ার। বাট এখন যেটা আমরা দেখেছি দিস ইজ নট ইজ ইন্ট্রিনসিক ইনার্টনেস, রাদার ইট ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবল প্রমোশনাল এনার্জি। হোয়াট ডাজ ইট মিন? না আমরা দেখতে পাই যে একটা গ্রুপের যখন আমরা ওপর থেকে নিচের দিকে নামছি তখন অ্যাটমের সাইজ কমোশন ইনক্রিজ করছে, তার মানে লেড তার সাইজ হচ্ছে ভেরি বিগ সাইজ অ্যাটম। সো এর সঙ্গে কোনো একটা এলিমেন্ট যখন বন্ডিং এ পার্টিসিপেট করবে তাহলে অবভিয়াসলি এদেরকে অনেক দূর থেকে বন্ডিং এ পার্টিসিপেট করতে হবে, কাছাকাছি আসতে পারবে না, এবং ওভারল্যাপ জোন ইজ ভেরি লো। সো ওভারল্যাপ যদি কম হয় তাহলে অবভিয়াসলি বন্ড এনার্জিও কম হবে, এবং বন্ড এনার্জি কম হলে এই বন্ড ফরমেশনের ফলে যে পরিমাণ এনার্জি রিলিজ করবে তার পরিমাণও কম হবে, ফলত সেই বন্ড এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট টু আনকাপল অ্যান্ড প্রমোট দিস 6s ইলেকট্রন পেয়ার। তার মানে আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের ওভারল্যাপ রিজিয়ান এবং কনসিকুয়েন্টলি বন্ড এনার্জি ডিক্রিজ করছে, ফলত এই 6s ইলেকট্রন পেয়ারটাকে আয়োনাইজ করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেটা ওই বন্ড এনার্জি থেকে আমরা পাচ্ছি না, বা বন্ড এনার্জি সেই এনার্জিটাকে কম্পেনসেট করতে, হাই আয়োনাইজেশন এনার্জিটাকে কম্পেনসেট করতে পারছে না। তাহলে যদি কোথাও পাওয়া যায় তাহলে ডেফিনেটলি এই 6s ইলেকট্রন পেয়ারটাকে আমরা আয়োনাইজ করতে পারবো, এবং সেক্ষেত্রে সে তার +4 বা অন্য এলিমেন্টের ক্ষেত্রে +5 সেটাও তারা অক্সিডেশন স্টেট শো করতে পারবে। তার মানে কোনো একটা এলিমেন্ট তার যা গ্রুপ নাম্বার সে ততগুলো ইলেকট্রনে আয়োনাইজ করতে পারবে। এবং এটা আমরা কি করে বুঝলাম যে সত্যি এটা পারবো? আমরা লেডের ক্ষেত্রেই দেখতে পাই যে PbF4 দ্যাট অ্যাকচুয়ালি এক্সিস্ট। তার কারণ ফ্লোরাইড আমরা জানি দিস ইজ এ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফলত লেডের সঙ্গে ফ্লোরাইড যখন বন্ডিংয়ে পার্টিসিপেট করে তখন ফ্লোরাইডের হাই ইলেকট্রোনেগেটিভিটির কারণে লেডের ওপর একটা ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, এবং এই ডেল্টা পজিটিভ চার্জের কারণে লেড অ্যাটমের একটা সাইজের শ্রিঙ্কেজ হয়। তার মানে লেড অ্যাটমটা কিছুটা তার সাইজ যা ছিল তার থেকে ছোট হয়ে আসে, এবং যখনই ছোট হয় তখনই অবভিয়াসলি অন্য একটা অ্যাটমের সঙ্গে যখন সে বন্ডিংয়ে পার্টিসিপেট করে তার ওভারল্যাপ রিজিয়ানটাও ইনক্রিজ করে, এবং ওভারল্যাপ রিজিয়ান ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে তার বন্ড এনার্জি ইনক্রিজ করে,
এবং অবভিয়াসলি ওই 6s পেয়ারের আয়নাইজেশনের জন্য যে এনার্জি দরকার সেটাও কম্পেনসেটেড হয়। সো আমরা ফলত দেখতে পাই যে সেক্ষেত্রে কিন্তু 6s ইলেকট্রন পেয়ারটা আর ইনার্ট থাকে না। সো তাহলে আমরা বলতে পারি যে দিস কাইন্ড অফ inertness is not an intrinsic inertness, rather it is due to the not availability of sufficient bond energy, যেহেতু সাইজের মিসম্যাচের কারণে বন্ড এনার্জিটা গ্রুপের নিচের দিকে আসলে কিছুটা কমে যায়। সো তার ফলে এটা আমরা দেখতে পাই, and this is called inert pair effect. এই একই কথার রেস ধরে আমরা যেটা বলতে পারি যে এই ধরনের হাই আয়নাইজেশন এনার্জি এটা অন্যভাবে কোনো একটা এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টিকে ইনফ্লুয়েন্স করে। যেমন ধরা যাক এই লেডের ক্ষেত্রে আমরা বলি যে লেড আমরা দেখতে পাচ্ছি যে তার +4 অক্সিডেশন স্টেটে যদি তাকে যেতে হয় তাহলে তাকে 6s এবং 6p দুটো জায়গা থেকেই, দুটো অরবিটাল থেকেই ইলেকট্রন রিমুভ করতে হচ্ছে, যেখানে তার 6s ইলেকট্রন পেয়ারটাকে রিমুভ করা যেহেতু খুব ডিফিকাল্ট, সো ইট ইজ এ হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস। সো তার ফলে lead in the +4 oxidation state is very much eager to get its 6s electron pair, এবং তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে in +4 oxidation state it is a very much strong oxidizing agent এবং itself easily reduce to +2 oxidation state। তার ফলে lead তাকে আমরা দেখতে পাই যে এটা +4 oxidation state is a very good oxidizing agent, অন্যকে ইজিলি অক্সিডাইজ করে দেয় এবং নিজে রিডিউসড হয়ে যায় টু +2 অক্সিডেশন স্টেট। এর খুব ইজি এক্সাম্পল হচ্ছে আমরা দেখতে পাই যে রেড লেড, দিস ইজ এ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, or which is actually Pb3O4 or PbO2, which is a very good oxidizing agent. তার কারণ এদের দুটোর ক্ষেত্রে লেড রয়েছে ইন +4 অক্সিডেশন স্টেট। সো তার টেন্ডেন্সি হচ্ছে +4 থেকে +2 রিডিউসড হয়ে যাওয়া। অন্যদিকে টি ইন +2 অক্সিডেশন স্টেট ইজ এ ভেরি গুড রিডিউসিং এজেন্ট। টিন এবং লেড রয়েছে একই গ্রুপের ওপরে আর নিচে। টিনের কনফিগারেশন হচ্ছে ক্রিপ্টন 4p10 5s2 5p2। সো টিনের ক্ষেত্রে যেহেতু এই ধরনের কোনো ইফেক্ট অ্যাবসেন্ট, তার মানে তার 5s এর আয়নাইজেশন এনার্জি ইজ নট ভেরি হাই, সো তার ফলে টিন ইন +2 অক্সিডেশন স্টেট, তার মানে সেখানে শুধুমাত্র তার 5p ইলেকট্রনগুলো রিমুভ হয়েছে। টিন চায় যে তার 5s থেকে ইলেকট্রনগুলো রিমুভ করে ইজিলি +4 অক্সিডেশন স্টেটে অক্সিডাইজড হয়ে যাওয়া, and that is why it acts as a good reducing agent, অন্যকে রিডিউস করে এবং নিজে অক্সিডাইজড হয় টু +4 অক্সিডেশন স্টেট। সো এইভাবে আয়নাইজেশন এনার্জি কোনো একটা এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টিকেও ইনফ্লুয়েন্স করে, তা সেটা অক্সিডাইজিং হবে না রিডিউসিং হবে সেটাকেও কন্ট্রোল করতে পারে। সো আজকে আমরা এখানেই শেষ করব। শুধু তার আগে যেটা একটা রেফারেন্স উল্লেখ করা রয়েছে, এই লেড, বিসমাথ এবং পোলোনিয়ামের যে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড, যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল দিয়ে ব্যাখ্যা করলাম, এইটা জার্নাল অফ কেমিক্যাল এডুকেশনের একটা পেপারে আমি ইনফ্যাক্ট সেখান থেকেই নিয়েছি, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে। তো সেই রেফারেন্সটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা সেই রেফারেন্স থেকে এটা পড়ে নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেল কচের যে ইনঅর্গানিক কেমিস্ট্রি বইটা, সেখানেও এই জিনিসটা একই রকমভাবে বোঝানো রয়েছে। সো সেখান থেকেও তোমরা এই জিনিসটা দেখে নিতে পারো, রেডি রেফারেন্স। তো সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, সেই রেফারেন্স দুটো আমি এখানে দিয়ে দিলাম, তো তোমরা এই দুটো জায়গা থেকে এটা পড়ে নিতে পারো। আদারওয়াইজ আজকের মতো এখানেই শেষ, আজকে আমরা এখানেই শেষ করব। পরের দিন আমরা আরো দু একটা আয়নাইজেশন এনার্জির কনসিকুয়েন্স দেখে আমরা আয়নাইজেশন এনার্জির চ্যাপ্টারটা শেষ করার দিকে যাব।